রবীন্দ্রনাথ কি নিজের জীবনে পেরেছিলেন? তার জীবনে তো সংকট, তার জীবনে আঘাত, অপমান কিছু তো কম হয়নি। কবিতার কাছে আশ্রয় নিতে গেলে প্রথম এবং শেষ নাম কবিগুরু। ফেসবুকে এইভাবে বলার জন্য আমি প্রতিবাদ করেছিলাম। না পাওয়া কখনো চিৎকৃত হতে পারে? ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডের দিন, মানে এখন আমার গায়ে কাঁটা দিচ্ছে, ছোটদের জন্যে ইন্দিরা গান্ধী সম্পর্কে গল্পের আকারে বলতে হবে। সময় হাতে ওই 3-4 ঘন্টা। আরেকটি অভিজ্ঞতার কথা বলি, এটা আমি মনে করি আমার কাছে মানে আমার ওপর মা ভবতারিণী ঠাকুর শ্রীমায়ের আশীর্বাদ। না, এত চিৎকার কেন আর এত দ্রুত কেন? তুমি ইম্পর্টেন্ট নয়, নিউজটা ইম্পর্টেন্ট। যে কোনো কবিতার মধ্যে কিন্তু একটা ছবি থাকে। সে যদি আমি সুকুমার রায় শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, এই কবিতাটা যখন আমরা পড়ছি, যদি প্রথম কথা হচ্ছে কল্পনা শক্তি থাকতে হবে একজন আবৃত্তিকারের। সব কবিতা সব আবৃত্তিকারের জন্য নয়। না, নয় তো। তার কারণ তাদের টোনাল কোয়ালিটি এবং কণ্ঠস্বর, পর্দা, সেইটা মেনে কবিতা নির্বাচন করা উচিত। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। জল দিয়ে লিখেছি তাই পড়তে পারোনি, মন দিয়ে ছুঁয়েছি তাই বুঝতে পারোনি। একদিন বসেছিলাম, আনমনে এই লাইন দুটো মাথায় এলো। এটা তো ঠিক আমি যেরকম গল্প লিখি তেমন নয়, কিছু একটা মাথায় এলো, 2 লাইন বলে দিলাম। মানে রোজকার যে ওই খটখটে গদ্য, তার থেকে একটু যেন বেরিয়ে গেলাম। কবিতার মতো কবিতাও আমাদের জীবনের কিছু কিছু গপ্পকে একটু ছন্দে বলে। আজকে আমাদের সঙ্গে যিনি আছেন, তিনি কবিতার সঙ্গে ভীষণ ওতপ্রোতভাবে জড়িত। না, তিনি কোনো কবি নন হয়তো, কিন্তু কবিতার সঙ্গে তার বিশেষ বিশেষ খবরের বিশেষ যোগ রয়েছে। আজকে আমাদের মধ্যে এসেছেন বিশিষ্ট বাচিক শিল্পী প্রণতি ঠাকুর। ওনাকে আপনারা চেনেন একজন জনপ্রিয় সংবাদ পাঠিকা হিসেবেও। নমস্কার দিদি, অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য, আমাদের সঙ্গে আপনার অভিজ্ঞতা শেয়ার করতে আপনি আজকে এসেছেন, সেই জন্য অনেক ধন্যবাদ। না, ধন্যবাদ নয়, অ্যাকচুয়ালি আমার এটা খুব ভালো লাগছে। পাপিয়া, কবিতা দিয়েই শুরু করি। কবিতায় যেমন ছন্দ আছে, তেমনি ছন্দ তো কখনো কখনো ভেঙেও যায়। জীবনে যখন এরকম কখনো ছন্দের একটা ছন্দপতন ঘটে, তখন কোন কবির কবিতার কাছে আপনি যান? অ্যাকচুয়ালি ছন্দ নিয়েই কিন্তু বিশ্বব্রহ্মাণ্ড চলছে। বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে সব সময় কোনো না কোনো একটা ছন্দ চলে। বৃষ্টির ছন্দ আছে, গাড়ি চলার ছন্দ আছে, আমরা যে কথা বলছি তার ছন্দ আছে, গান এবং নাচ তো বাদই দিলাম, কবিতার ছন্দও আছে। হ্যাঁ, জীবন একভাবে চলে না, ছন্দপতন ঘটে। কবিতার কাছে আশ্রয় নিতে গেলে প্রথম এবং শেষ নাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কারণ তিনি যা বলে গেছেন, যা লিখে গেছেন, একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাবতীয় অনুভূতি, যাবতীয় অনুষ্ঠান, উদযাপন, সম্পদে সংকটে তাঁর লেখা আমাদের আশ্রয়। অবশ্যম্ভাবী রবীন্দ্রনাথের কাছেই বারবার আশ্রয় নিই। সুখের সময়ও নিই, সংকটেও নিই। এখন এই মুহূর্তে কোনো লাইন মনে পড়ছে কবিগুরুর কবিতা থেকে? যে কবিতাটি আমি মনে করি আমার কাছে এটি বীজ মন্ত্রের মতন,
সেটি একটু দীর্ঘ কবিতা, কিন্তু আমি একটু ছোট্ট করে বলছি। কবিতাটি খনিকা কাব্যগ্রন্থের বোঝাপড়া। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমার কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। অসাধারণ, অসাধারণ। আমারও ভীষণ ভীষণ প্রিয় কবিতা এটা, এবং ওই লাইনটা মানে ওই সত্যের এলাও সহজে, ভালো মন্দ যাহাই। আমি রবীন্দ্র বিশেষজ্ঞ যারা, আমি তাদের জিজ্ঞেস করেছিলাম, তাদের মধ্যে দুজন নেই, চলে গেছেন, যে আচ্ছা এই যে কথাটা বলেছেন, ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে, রবীন্দ্রনাথ কি নিজের জীবনে পেরেছিলেন? তার জীবনে তো সংকট, তার জীবনে আঘাত, মৃত্যু, অপমান, বঞ্চনা কিছু তো কম হয়নি। তিনি পেরেছিলেন কি এত সহজে নিতে? যাই হোক, ভালোটাকে নিচ্ছি আমরা, মন্দটাকে একইভাবে নিতে পেরেছিলেন? তো একজন আমাকে বলেছিলেন, পারেননি বলেই তো, প্রথম জীবন থেকে পারেননি বলেই তো পরে সেই যে আত্মোপলব্ধি, এই কারণেই এই কবিতার সৃষ্টি। রবীন্দ্রনাথের কবিতা যখন আমরা ছোটবেলায় পড়ি, তখন একরকম হয়তো শব্দ ধরে ধরে তার অর্থ করার চেষ্টা করি, ভেতরের অর্থ বুঝে উঠতে পারি না। প্রণতিদি, আমার নিজের ব্যক্তিগত উপলব্ধির একটা একটু শেয়ার করতে চাই আপনার সঙ্গে। আমি এখন যখন রবীন্দ্রনাথের কবিতা পড়ি, আমার কেমন যেন মনে হয় এটা উনি যেন ঈশ্বরের সঙ্গে একটা কথোপকথন করছেন, কনভারসেশন উইথ দ্য গড, এরকম লাগে আমার। আমি জানি না এটা কতটা সত্যি। আমার যেটা মনে হয়, আমি রবীন্দ্রনাথের কবিতা যেমন পড়ি, আমি কিন্তু রবীন্দ্রনাথের অনেক গান, গীতবিতানের অনেক গান আমি কবিতার মতন পড়ি। আমার পড়তে ভালো লাগে। আমার মনে হয় যে আমি যা ভাবছি বা এই সময়টা আমার যেরকম যাচ্ছে, পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ যেন আমার মনের কথাগুলো একটা কবিতার মধ্যে পেয়ে যাই, বা কোনো ঘটনায় খুব বিচলিত আছি, সেটা সামাজিক পারিপার্শ্বিক হতে পারে, ব্যক্তিগত কোনো হতে পারে, কিন্তু সেখানেও দেখছি তিনি কোনো একটা বিশল্যকরণে রেখে গেছেন। মানে মৃত্যু বলো বা যে কোনো ধরনের না পাওয়া, বিষাদ, তার থেকে উত্তরণের কথা বলেছেন। সেটাই আমার কাছে মনে হয় তার বিশল্যকরণী আমি খুঁজে পাই। রবীন্দ্রনাথকে নিয়ে তো আলোচনার কোনো মানে শেষ নেই, সীমা নেই, কিন্তু আমাদের বাংলায় তো আরও অনেক কবি আছেন, রত্ন ভাণ্ডার। ভাণ্ডার যাকে বলে। রবীন্দ্রনাথ ছাড়া আর কোন কবির কবিতা পড়তে আপনার খুব ভালো লাগে? রবীন্দ্রনাথ ছাড়া অবশ্যই, যেহেতু আমি পারফর্ম করি, আমাকে তো সব ধরনের কবিতাই তৈরি রাখতে হয় বা পড়তে ভালোবাসি। আমি নিজে সেগুলোকে আমার অধ্যবসায়ের সঙ্গে প্রতিদিনের না হলেও পড়ি। আমার নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য, আধুনিক কবিতা বলতে সুভাষ মুখোপাধ্যায়, শঙ্খ ঘোষ, সুনীল গঙ্গোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, অজস্র প্রেমেন্দ্র মিত্র, প্রত্যেকের কবিতাই আমার খুব ভালো লাগে। আর ইদানিংকালে তো অনেক কবিতাই খুব ভালো লেখা হচ্ছে, তাদের কবিতাও পড়ি। সব ধরনের কবিতা পড়ি। এবারে কোনটা আমি আমার আবৃত্তির জন্য নির্বাচন করব, সেটা আমার
তখন আমি ঠিক করি। সেই অনুষ্ঠান অনুযায়ী অনুষ্ঠান বা আমি অনুষ্ঠান ভিত্তিক যে মুখস্থ করি তা না, আমি একজন কবিকে বোঝার চেষ্টা করি। আমরা যখন শুরু করেছিলাম ইন্টারনেট ছিল না, এমনকি ফটোকপি ছিল না। আর একটা কথা বলে নেওয়া ভালো যে আমি কিন্তু আবৃত্তি কারোর কাছে শিখিনি। আমার সেই অর্থে আবৃত্তির কোনো গুরু নেই। আমাকে অনুপ্রাণিত করেছিলেন আমার মা। তিনিও যে আবৃত্তিকার ছিলেন তা নয়, কিন্তু বলতেন ছোটোবেলা থেকে নাকি আমার খুব স্পষ্ট উচ্চারণ, বেশ ছোটোবেলা থেকে, আর টোনাল কোয়ালিটিটা ভালো ছিল। এখনকার সঙ্গে তুলনা করো না, টোনাল কোয়ালিটি ভালো ছিল। তা মা আমাকে উদ্বুদ্ধ করেছিলেন আবৃত্তি করার জন্যে। প্রথম মা কবিতা বুঝিয়ে দিতেন, মানেটা বুঝিয়ে দিতেন। ছন্দটন্দগুলো তো তিনি পারতেন না, কিন্তু কবিতার ছন্দ এমন একটা জিনিস, পড়তে গেলেই তোমাকে বাধ্য হবে তুমি ওই ছন্দে বলতে। তো ওইভাবে মানে ভালোবাসাটা তৈরি হয়েছিল। আর অনেক কবিতা পড়তাম, যেহেতু তখন কোনো এরকম নিয়ম ছিল না, আমরা সব কবিতা লিখতাম লাইব্রেরিতে গিয়ে বা কোনো অগ্রজ আবৃত্তিকারের সঙ্গে দেখা করে তার বাড়িতে গিয়ে। কেউ রেডিওতে চাকরি করেন, কেউ রাইটার্স বিল্ডিংয়ে চাকরি করেন, তাকে অনুরোধ করে তার ডায়েরিটা নিয়ে বসে 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 লিখতাম। আর অনেক সময় আমিও সেরকম পেয়েছি, কার্বন কপি তলায় দিয়ে লিখছি, যাতে একটা কপি থেকে অন্তত আরও 2টো কপি বেরোতে পারে। এইভাবে করেছি। জানার কোনো সেইভাবে উপায় ছিল না, ইন্টারনেট নেই বলে। এখন যেরকম সারাক্ষণ যদি গুগল সার্চ করি তাহলে পেয়ে যাব, কবি সম্পর্কে পেয়ে যাব, এই কবিতাটি কখন লেখা হয়েছিল, সেই সময় সামাজিক পরিস্থিতিটা কী ছিল, কবির বয়স কী ছিল। এগুলো যখন পরে আমরা জানতে পারছি বা এখনকার যারা চর্চা করছেন তাদের পক্ষে এটা অনেক সুবিধে। আমি তো মনে করি এই সবটা না জেনে কোনো শিল্পের সঙ্গে যুক্ত হওয়া উচিত না। এই সবটা জানা কিভাবে আবৃত্তিকে প্রভাবিত করে, আপনি একটু যদি আবৃত্তিতে প্রভাবিত করে আমি নিজেকে দিয়ে বুঝতে পারি। যখন এইসবের সুযোগ ছিল না অগ্রজদের কাছে বা যারা বাংলার অধ্যাপক তাদের কাছ থেকে জানতাম, তারা যতটুকু বলতেন সেটুকুই সম্বল করে। কারণ সত্যি কথা, একটা কবিতার জন্য তো একটা বই কেনা যায় না। সে অনেক বই থেকে বেছে বেছে আমরা হয়তো একটা বই থেকে 5টা কবিতা নিলাম। এরপরে ওই একটা জিজ্ঞাসু মন থাকতে হবে মানুষের। আমি কবির সম্পর্কে জানব, কবি এই কবিতাটার মধ্যে দিয়ে কি বলতে চেয়েছেন, আমি যেটা ভাবছি সেটা কবির ভাবনার কতটা কাছাকাছি যাচ্ছে। যদিও আমি মনে করি কবি কবিতা লিখেছেন, তার দায়িত্ব শেষ। তিনি কিন্তু কোনো আবৃত্তি শিল্পীর মুখাপেক্ষী নন যে কে আমার কবিতা কণ্ঠে তুলে নেবে। একমাত্র রবীন্দ্রনাথ জানতেন বলেই তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেছিলেন, আজি হতে 100 বর্ষ পরে কে তুমি পড়েছ বসে আমার কবিতা খালি কৌতূহল ভরে। 100 বর্ষ তো পেরিয়ে গেছে, 150ও পেরিয়ে গেছে। আমার মনে হয় তিনিই পারেন বলতে এই কথা। কিন্তু অন্যান্য কবি তারা কবিতা লিখে যান, কিছু কিছু কবিতা কালজয়ী হয়ে যায়, আবার কিছু কিছু কবিতা ঘটনা ভিত্তিক। মানে একটা কোনো ঘটনা ঘটলো পৃথিবীতে বা সামাজিক কোনো একটা ঘটনা ঘটলো, সেটার উপরে অনেক কবি কবিতা লেখেন। তখনকার মতন তার প্রাসঙ্গিকতাটা খুব থাকে। আর কবিতা সম্পর্কে জানতে গেলে অভিধানটাকে ভালো করে জানতে হবে, পাশে একটা ডিকশনারি নেওয়া দরকার। সব বাংলা শব্দের অর্থ তো আমরা জানি না। আর ব্যাকরণটা পড়তে হবে, যে কোন সেই ক্লাস বোধহয় 9-এ, না আমরা তো ক্লাস 11 পরীক্ষা দিয়েছি। 11-এ বাংলা পরীক্ষার আগে, হায়ার সেকেন্ডারি পরীক্ষার আগে বাংলা ব্যাকরণ পড়েছি।
তারপরে কিন্তু আবৃত্তির জগতে ঢোকার পরে নতুন করে বাংলা ব্যাকরণ পড়তে হয়েছে। তার কারণ কোথায় সমাসবদ্ধ পদ, কোনটা সমাসবদ্ধ পদের উচ্চারণ হবে, কোনখানে সন্ধি হয়ে শব্দটা দেখা দিচ্ছে, তারপর ছন্দ, জ্যোতি, এগুলো চেষ্টা করেছি। তারপরে তো যাকে বলে, যখন ভেবেছি না এই আবৃত্তি আমাকে জড়িয়ে ধরেছে, আমি যত না আবৃত্তিকে জড়িয়ে ধরেছি, আবৃত্তি আমায় জড়িয়ে ধরেছে, তখন বহু জনের সান্নিধ্যে আমি গেছি শুধু আমার প্রশ্নের উত্তরগুলো পাওয়ার জন্যে। আর এখন তো আমাদের গুগল আছে, তবে গুগলের উপরে আমি বলবো 100% নির্ভর করা উচিত নয়। অনেক ভুল আছে, বিশেষ করে কবিতার ক্ষেত্রে পাংচুয়েশনের ভুল, শব্দের ভুল, হ্যাঁ বানান তো ভুল বটেই, এগুলো আছে। কবি সম্পর্কে, কবিতা সম্পর্কে না বুঝে, কবিতাকে কী করে বুঝতে হবে, যে কোনো কবিতার মধ্যে কিন্তু একটা ছবি থাকে। সে যদি আমি সুকুমার রায় শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, এই কবিতাটা যখন আমরা পড়ছি, যদি প্রথম কথা হচ্ছে কল্পনা শক্তি থাকতে হবে একজন আবৃত্তিকারের, তাকে আবেগহীন হলে চলবে না। ওই যতটুকু সময় আমি আবৃত্তি করছি আমি খুব আবেগ দিয়ে বললাম, বাদবাকি কোনো কিছুই আমার চারপাশের ঘটনা আমাকে স্পর্শ করছে না, তাহলে হবে না। সেই জন্য একটা কবিতার ভেতরে ছবিটা আগে দেখতে হবে, কোন ছবিতে বিষাদ, কোন ছবিতে মজা, কোন ছবিতে কোনো একটা বার্তা দেওয়া, কোন ছবিটার মধ্যে, মানে আমি কবিতার ছবি বলছি, ছবির মধ্যে একটা উত্তরণের কথা, কোথাও আছে হেরে যাওয়ার কথা। তা আমাকে ঠিক সেইভাবে তো তৈরি করতে হবে, আমার উচ্চারণটা সেরকম হওয়া দরকার, আমার কণ্ঠস্বরের ওঠানামা, স্বরক্ষেপণ, যেটাকে আমরা ইংলিশে মডুলেশন বলি, সেইভাবেই তো হওয়া উচিত। অনেক সময় আমরা দেখি যারা আবৃত্তি করেন তারা মানে তারা যে কবিতাটা যেভাবে আবৃত্তি করছেন, আর সেই কবিতা যিনি লিখেছেন কবি, তিনি হয়তো একেবারে অন্যরকমভাবে আবৃত্তি করছেন। কখনো কখনো আবৃত্তি যারা করেন তারা একটু বেশি নাটকীয় হয়ে পড়েন কি? হ্যাঁ, এটা অস্বীকার করার উপায় নেই। তবে কবি যখন নিজের কবিতা পাঠ করেন, কবি সচরাচর নিজের কবিতা আবৃত্তি করেন না। শক্তি চট্টোপাধ্যায়ের আবৃত্তি পাঠ করা, শক্তি চট্টোপাধ্যায় করেছে, হ্যাঁ ওরা সব পাঠ করেছেন। আমি তো শক্তিদা অনেক স্মৃতি থেকেও কবিতা বলতেন, নীরেন্দ্রনাথ চক্রবর্তীও তাই। কবির কবিতা পাঠ একরকম, আবৃত্তির কারের আবৃত্তিটা অন্যরকম। কেন অন্যরকম? আমি এটাকে এভাবে ভাবি যে কবি কবিতা লিখে দিলেন, তার কাজ শেষ, 2 মলাটের মধ্যে সেটা গ্রন্থিত হয়ে গেল। এবার যদি আমি এটা দুর্গা মূর্তির সঙ্গে বা দুর্গা পুজোর সঙ্গে তুলনা করি, আমরা পটুয়াপাড়ায় গেলে দেখতে পাই যে প্রচুর মূর্তি মানে অর্ধেক হয়ে রয়েছে। এবার বিভিন্ন সংস্থা বা বাড়ির লোক গিয়ে সেখানে পছন্দ করছে কোন মূর্তিটি তারা নেবে। তারা একটা মূর্তি পছন্দ করল, সেই মতো তার ফিনিশিংগুলো হচ্ছে। এবার কেউ লাল পাড় শাড়ি দিয়ে, কেউ বেনারসি দিয়ে, কেউ পুরোটাই মাটির গয়না, কেউ ডাকের সাজ, কেউ শোলার সাজ, আর এখন তো থিম অনেক হয়েছে। সেইভাবে তিনি এলেন। তখনও তিনি একটি মূর্তি, মৃন্ময়ী, চিন্ময়ী নন। এবারে যখন প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে, ষষ্ঠীর দিন একটা আবাহন থাকে, মায়ের বিল্লমূলে আবাহন। সপ্তমীর সকালে ঘটে মন্ত্র দিয়ে, কলা বউ স্নানের পরে যে মন্ত্র দিয়ে তার ঘটে প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে, এই প্রাণ প্রতিষ্ঠার কাজটা এবং কোন সাজ হবে, এইটা আবৃত্তিকারের কাজ। কোন কবিতাতে আমি আটপৌরে
সাজ দেব, কোন কবিতাটাতে আমি শোলার সাজ, কোনটাতে মাটির সাজ, সেটা নির্ভর করবে আবৃত্তিকারের ভাবনা এবং তার বোধের উপরে। কারণ আমি মনে করি আবৃত্তি শেখানো যায় না যে তা নয়, কিন্তু বোধটা কাউকে শেখানো যায় না। উচ্চারণ শিখিয়ে দেওয়া যায়, মডিউলেশন শেখানো যায়, ছন্দ, এমনকি একজন আবৃত্তি শিল্পী তিনি কিভাবে স্টেজে আসবেন, কিভাবে মাইক্রোফোনে দাঁড়িয়ে নমস্কার বলবেন, শেষ হয়ে যাবার পর চলে যাবেন, সবটা শিখিয়ে দেওয়া যায়। যেটা দেওয়া যায় না বোধ। ভালো শিক্ষক যদি হন তাহলে অন্তত চেষ্টা করবেন যে হয়তো বোধটা আছে, কিন্তু তাকে কখনো শান দেওয়া হয়নি। ওই শান দিলে যেরকম মরচে পড়া জিনিস আমরা শান দিলে একটু ধারালো হয়ে যায়, ঠিক সেই রকমই আর কি। আচ্ছা, এই কথাটা শুনে আমার একটা প্রশ্ন আপনাকে খুব করতে ইচ্ছে করছে। আপনার কি মনে হয় যে সব কবিতা সব আবৃত্তিকারের জন্য নয়? না, নয় তো। কারণ টোনাল কোয়ালিটির উপরে নির্ভর করে। একজন এরকম আমাদের সামনে, মানে অতীতেও ছিল, এখনও আছে, কোনোভাবেই নয়। তার কারণ তাদের টোনাল কোয়ালিটি এবং কণ্ঠস্বর, পর্দা, সেইটা মেনে কবিতা নির্বাচন করা উচিত। এখন আমার কোনোভাবেই উচ্চগ্রামিক কণ্ঠ যাবে না, যেতে গেলে সেটা একটা বিকৃতি এসে যাবে বা গলাটা ফেটে যাবে। সেটা নির্বাচনটা করবে তো যে করছে তার মধ্যে সেই বোধটা যদি থাকে। হ্যাঁ, তার কারণ সবাই সব পারে না। আমি কি পারবো এক্ষুনি? যদিও আমার টোনাল কোয়ালিটিটা যা ছিল, মানে এখনো পর্যন্ত যা আছে, আমাকে আমার শ্রোতারা বা যারা অগ্রজ এবং শুভাকাঙ্ক্ষী, যার অংশটা খুব কম, তারা বলেন যে হ্যাঁ, তোমার প্রেমের কবিতাও আছে বলার মতন, তোমার আঞ্চলিক কবিতা, বাচ্চাদের কবিতা, প্রতিবাদের কবিতা, সবই। কিন্তু সেটা তো সব সময় সম্ভব সকলের হয় না। যাদের মধ্যে বোধটা খুব জাগ্রত, তারা কিন্তু ঠিক সেইভাবে কবিতা নির্বাচন করেন, কারণ জানেন তাদের মাঠটা কতটুকু মাঠের মধ্যে তারা খেলবেন। আবার অনেকে আছেন তারা ভাবেন তারা সবটাই পারবেন। আমার মনে হয় সেটা একটু বোধহয় চিন্তা করা উচিত। আর সেরকমভাবে কি পুরুষ নারীরও বিভেদ ঘটায় কবিতা পড়ার ক্ষেত্রে? মানে সব কবিতা নারীদের জন্য না, সব কবিতা পুরুষ আবৃত্তি? এটা নিয়ে না একটা বিতর্ক আছে পাপিয়া। তার কারণ অনেক কবিতা আছে যেগুলো পুরুষ কণ্ঠে ভালো লাগে শুনতে, কিন্তু অনেক নারী বলেন। আবার অনেক কবিতাই আছে শুধু নারীর কণ্ঠে। যদি আমি দর্শক আসনে, শ্রোতার আসনে বসে থাকি এবং সেখানে একজন পুরুষ এলেন পাজামা পাঞ্জাবি বা ধুতি পাঞ্জাবি পরে, তিনি এবারে যদি সাধারণ মেয়ে বলতে শুরু করেন, আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে, কোথায় যেন একটা ধাক্কা লাগে, ভিজুয়াল একটা ধাক্কা। সেই জন্যে একটু তো তফাৎ আছেই, সেটাকে একটু মাথায় রাখা উচিত। সাম্প্রতিককালে একটি বিতর্ক হয়েছে, আমরা কি একটু বিতর্কে যেতে পারি? হ্যাঁ, বিতর্ক যদি শুধু বিতর্কের জন্যে হয় তা না, তার থেকে যদি কোনো সমাধান সূত্র পাওয়া যায়। যেমন জয় গোস্বামীর একটি কবিতা নিয়ে, পড়া নিয়ে একটু বিতর্ক হয়েছে, একজন আবৃত্তি নিয়ে একটু বিতর্ক হয়েছে। তো অনেকেরই, যারা হয়তো নাটক ওনার করার সেই নাটকের অংশটা, মানে উনি তো একটা নাটক অভিনয় করেন অনেকগুলো কবিতা নিয়ে, সেটা দেখেনি, তারা কিছু বিরূপ মন্তব্য করেছে, অনেকেরই ভালো লাগেনি। তো আপনার কোনো মতামত আছে নিয়ে? বিপদে ফেললে পাপিয়া। তার কারণ আমি ফেসবুকে এই কবিতা এইভাবে বলার জন্য আমি প্রতিবাদ করেছিলাম। ওর অভিনয় প্রতিভা সম্পর্কে কোনো দ্বিমত নেই, অসাধারণ অভিনেতা। বিশেষত ওই কবিতাটি ওইভাবে পরিবেশন করার কোনো যুক্তি আমি খুঁজে পাইনি। শুধু আমি নয়, আমার মনে হয়েছে ওই যে মুখভঙ্গি বা অঙ্গভঙ্গি,
কবিতাটির যে মর্মার্থ তার সঙ্গে কি যাচ্ছিল আমি জানি না। চ্যানেল এগুলো টিআরপি বাড়ানোর জন্যে করে কিনা, করতেও পারেন যে যত বেশি বিতর্ক হবে তত টিআরপি বাড়বে, কারণ এটা জানতাম নেগেটিভ পাবলিসিটি ইজ স্ট্রঙ্গার দ্যান পজিটিভ। হ্যাঁ, সেটা তো হয়েছে, কারণ প্রচুর তর্ক বিতর্ক হয়েছে, লোকে বহুবার পোস্ট করেছে, তাদের মতামত জানিয়েছে সোশ্যাল মিডিয়াতে। অবশ্যই হ্যাঁ, তাতে মাইলেজটা অনেক পাওয়া গেছে, কিন্তু আমার কাছে ওই কবিতাটি একেবারে অন্যভাবে ধরা দেয়। আর ওই কবিতাটা কখনো চিৎকার করে কবিতা বলার নয়, কারণ একটি হেরে যাওয়া মানে কি, নিজের কল্পনা বা নিজের ইচ্ছের কাছে হেরে যাওয়া একটি মেয়ে, সে তো নিজের সঙ্গে কথা বলছে, তার অতীত নিয়ে, শেষে আসছে বর্তমানে। সুতরাং সেটা তার মধ্যে তো পুরোটাই বিষাদ রয়েছে, কষ্ট হয়েছে, সে তো পায়নি। না পাওয়া কখনো চিৎকৃত হতে পারে? সেটাই। আচ্ছা, আমরা এবার বিতর্ক থেকে একটু অন্য জায়গায় সরে যাই। আপনার কাছ থেকে তো অনেক কিছু জানার আছে, এত দীর্ঘ অভিজ্ঞতা আপনার দূরদর্শনে কাজ করার, সেই অভিজ্ঞতার কিছু মণিমুক্ত আমাদের। হ্যাঁ, দূরদর্শনে তো পরে আমি আকাশবাণীতে যুববাণী, আমার শিশুমহলে অনুষ্ঠান করা হয়ে ওঠেনি, আমার যুববাণীতে শুরু। যুববাণীতে অসংখ্য অনুষ্ঠান করেছি। তারপর দূরদর্শন কলকাতায় এলো 1975-এ। আমি 1976 সালে তখন পড়াশুনো করছি। আমি তখন 1976-এ একটা অডিশন দিলাম, অডিশনে পাশ করলাম। সেটা হচ্ছে প্রোগ্রাম করার জন্য। দূরদর্শনে একটা শব্দবন্ধ ব্যবহার করা হয়, কম্পেয়ার, COMPERE। এখন যেরকম প্রেজেন্টার কথাটা হয়, আমাদের সময়ও আমরা বলতাম নিউজ রিডার, এখন কিন্তু নিউজ প্রেজেন্টার। অন্যান্য চ্যানেল অন্তত তাই বলে, কারণ ধরনটা পাল্টে গেছে। আমার দূরদর্শনের অভিজ্ঞতা বেশিটাই মধুর, এত ভালো, কত কিছু শিখেছি। শুধুমাত্র যে প্রোগ্রাম করতে গিয়ে প্রোগ্রাম কন্ডাক্ট করা, ছোটদের নিয়ে অনুষ্ঠান হচ্ছে, ছোটদের জন্যে লাইভ অনুষ্ঠান হচ্ছে। ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডের দিন, মানে এখন আমার গায়ে কাঁটা দিচ্ছে, কারফিউ জারি হয়ে গেল। কলকাতায় যত শিখরা ছিল তারা তো ভয়ে তটস্থ, কিন্তু কলকাতায় সেই অর্থে দাঙ্গা বাঁধেনি। দূরদর্শন থেকে ফোন এলো, গাড়ি যাচ্ছে, আমাকে তুলে নিয়ে যাবে। ছোটদের জন্যে ইন্দিরা গান্ধী সম্পর্কে গল্পের আকারে বলতে হবে। সময় হাতে ওই 3-4 ঘন্টা, কোনো তো ইন্টারনেট নেই, কিচ্ছু নেই। সুতরাং ওই যতটুকু যা লোকের কাছ থেকে শোনা বা ওখানে গিয়ে আর একটু জেনে নিয়ে, পুরো ব্যাপারটাই ইন্দিরা গান্ধী ছোট থেকে কি হয়েছেন, ওই অ্যাসাসিনেশন নিয়ে কোনো কথা নয়, ছোটদের জন্য ওইভাবে বলা, এটা একটা খুব চ্যালেঞ্জ। আরেকটা চ্যালেঞ্জ ছিল, এটাও একটা ছোটদের প্রোগ্রাম ছিল, যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সম্পর্কে গল্প বলে বলে গল্প পাঠ করে এবং ছোটরা তার প্রশ্ন করবে। সেটাও একটা সিরিজ করেছিলাম মানে আমাকে প্রডিউসার ডেকেছিলেন। পরে শুনলাম বেশ 3-4টে এপিসোড টেলিকাস্ট হবার পরে সত্যজিৎ রায় নাকি ওটা প্রতিদিন দেখতেন, ফলে আরও বেশি সতর্ক হয়ে গেলাম। এগুলো তো আছেই। তারপরে প্রচুর লাইভ, তখন রেকর্ডেড প্রোগ্রাম খুব কম হতো, প্রচুর লাইভ প্রোগ্রাম করেছি। মানে দূরদর্শনের হয়ে পূজা পরিক্রমা, এত দুর্গা পুজো দেখেছি, এবং বাড়ির পুজো, যেগুলো বনেদি বাড়ির পুজো, সেই বাড়ির যিনি ঠাকুমা বা দাদু, তাদের ইন্টারভিউ করা। এসে তখন তো ফরম্যাটটা ছিল ফিল্মে, ভিডিও ছিল না, এবং সাদা কালো। এসে সেই সকালবেলা
টিমের সঙ্গে বেরিয়ে যেতাম, বেরিয়ে গিয়ে এডিটিং মানে রেকর্ডিং করে সেগুলো আবার ফিরে এডিটার এডিটিং করতেন। কিন্তু উনি যখন এডিটিং করছেন আমরা পাশে থাকতাম, তার কারণ ওটাই তো এবারে রাত্রিবেলা 9:30 বা 10টায় টেলিকাস্ট হবে, পূজা পরিক্রমা। সেগুলো লাইভ বলতে হতো যে এবারে এখানে, এবারে বাগবাজার সার্বজনীন, এখন কৈলাস বসু স্ট্রিটের মানে কৈলাস বসুর বাড়ি। অসাধারণ সব অভিজ্ঞতা হয়েছিল। আরেকটি অভিজ্ঞতার কথা বলি, এটা আমি মনে করি আমার কাছে মানে আমার ওপর মা ভবতারিণী ঠাকুর শ্রীমায়ের আশীর্বাদ। কলকাতা দূরদর্শনে দিল্লি থেকে একটা নোটিফিকেশন আসে যে দক্ষিণেশ্বরে যে কালী পুজো হয়, কালী পুজোর রাতে সেটা ডাইরেক্ট টেলিকাস্ট হবে। 3 দিন আগে আমাকে সেই বিভাগের যিনি পঙ্কজ সাহা তিনি এবং তার অ্যাসিস্ট্যান্ট ফোন করে জানালেন যে আমাকে সিলেক্ট করা হয়েছে এবং আরেকজন পুরুষ কণ্ঠ থাকবে, আমাদেরই বন্ধু, আমরা দুজনে এটা করব। হাতে মাত্র 2 দিন মাঝে তার পরের দিনই কালী পুজো। তখন আমার যিনি দীক্ষাগুরু স্বামী শিবানন্দ গিরি মহারাজ, তার কাছ থেকে দক্ষিণেশ্বর সম্পর্কে বা ঠাকুর সম্পর্কে আমার আগে থেকে অনেক কিছু জানা ছিল, গল্পের মতন করেই উনি বলতেন। আর বিশেষ করে ওই যে মাস্টারমশাইয়ের লেখা শ্রীমল লেখা কথামৃতর ক্লাস হতো, অনেক কিছু জেনেছি যেগুলো চট করে বইতে পাওয়া যাবে না বলবো না, কিন্তু বইটা পড়া ছিল না, কানে শোনা ছিল। তা আমি দেখলাম যে আমাকে যদি ঠিকঠাক করে রেডি হতে হয়, আমি সঞ্জীব, আমাদের অত্যন্ত শ্রদ্ধার মানুষ সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়কে ফোন করলাম। সঞ্জীবদার বাড়িতেও কালী পুজো হতো বলে, আর উনি না সকলকে আপনি বলেন। তা বললেন যে এটা তো ভীষণ ভালো কাজ, ঠিক মা আপনাকে দিয়ে করিয়ে নেবেন। বললাম নেবেন তো, আমার তো রসদ চাই। উনি আমাকে জাস্ট বলে গেলেন, আমি লিখে নিলাম, মানে খুব তার স্ক্রিবল করা যাকে বলে। তো সেটা করেছিলাম। ওই নাট মন্দিরের ছাদ থেকে হয়েছিল। হঠাৎ অল্প অল্প বৃষ্টি পড়তে শুরু করলো। তখন ন্যাচারালি কোনো মতে একটা উপরে মানে ক্যামেরা যাতে ভিজে না যায় একটা চাপা দিয়ে কাজটা হচ্ছে। আবার ডিরেকশন এলো যে ওইখান থেকে নেমে যেতে হবে এবারে গর্ভগৃহে। একেবারে প্রচণ্ড ভিড়, সেখানে কিরকম একটা নিজেকে একটা ভিআইপি মনে হচ্ছিল যে দূরদর্শনের হয়ে একদম গর্ভগৃহে প্রোডাকশন ম্যানেজার যারা ছিলেন, ক্যামেরাম্যান ছিলেন, গেলাম। গিয়ে তখন সব পুজোর তোড়জোড় চলছে। হঠাৎ ডান দিকে এরম তাকাতেই দেখি অনুরাধা পাড়ওয়াল চোখ বন্ধ করে চুপ করে বসে আছেন। তো এই যে গর্ভগৃহ থেকে মা ভবতারিণীর পুজোরটা দেখানো, এবং ওখানে তো কোনো কথা বলা যাচ্ছে না, ওখান থেকে বেরিয়ে এসে আবার আমরা কথাটা বলছি যেটা সাধারণ মানুষ শুনছেন, এগুলো তো আছেই। তারপরে আমি গেলাম দূরদর্শনে এবং আকাশবাণীতে আমি নাটক করতাম। আর আমার নিজস্ব একটা বিজ্ঞাপন সংস্থা ছিল বলবো কেন, এখনও আছে, কম কাজ করি, মানসন ফিল্মস। আমি প্রচুর বিজ্ঞাপনের কাজ করতাম, আমার অনেক ক্লায়েন্ট ছিল। বিজ্ঞাপনের ছবি তৈরি করেছি, সেটা দূরদর্শনের জন্য, আকাশবাণীর জন্য, বিবিধ ভারতীতে, তার সঙ্গে নাটক মানে জেনারেল গ্রুপে। তারপর আকাশবাণীতেও খবর পড়তে শুরু করলাম, দূরদর্শনেও খবর পড়তে, মানে দুটো আলাদা ইন্টারভিউ হলো, অডিশন হলো। তো দীর্ঘ 35 বছর আমি দূরদর্শনের সঙ্গে যুক্ত। ভুলচুক যে হয়নি তা নয়, নিশ্চয়ই হয়েছে, শিখেছি, ভুল থেকেই তো মানুষ শেখে। এখানে আমার দুটো প্রশ্ন আছে যেটা আমি একটু এখনকার সময়কে জুড়ে করব। এক হচ্ছে, যখন আপনারা সংবাদ পড়তেন আর এখন যখন সংবাদ দেখেন কি মনে হয়? উত্তরটা না দিলেই ভালো।
না, তারা আমার অনেকেই ভীষণ পরিচিত, স্নেহভাজন সব। আমি জানি না এগুলো বোধহয় পার্টিকুলার চ্যানেলের কোনো ইনস্ট্রাকশন থাকে। না, এত চিৎকার কেন আর এত দ্রুত কেন? মানে একটা কোনো ঘটনা ঘটলো, একটা দুর্ঘটনা ঘটে গেছে, এমনিতেই মানুষ সেই দুর্ঘটনার ছবি দেখে বা দেখে তারা বিচলিত। তারপরেও যে চিৎকারটা করা হয়, গলা ফাটিয়ে চিৎকার, এবং যেটা হচ্ছে এত তাড়াতাড়ি কথা বলা। দূরদর্শনের দর্শক তো বিভিন্ন বয়সের, তাদের মধ্যে যদি রেজিস্টার না করে এত তাড়াতাড়ি কথা বলার জন্য, তাহলে তো আমার মনে হয় যে, আবার আমি বলছি না যে পড়ার মতন করে বলতে হবে, তাদের কাছেও টেলিপ্রম্পটার থাকে, আবার অনেক ক্ষেত্রে তারা কিন্তু এতটাই এনগ্রসড এবং তাদের ট্রেনিংয়ের মধ্যে থাকেন, তারা কিন্তু বলতে পারেন, ইমপ্রম্পচু অনেক কথা বলতে পারেন। কিন্তু ওই চিৎকার চেঁচামেচিটা আমরা কেউই নিতে পারি না, আসলে পুরনো আমলের তো। আর আমাদের দূরদর্শনের এইটা তো আমাদের ট্রেনিং নয়, এই শিক্ষাটা তো আমাদের নয়। নিউজটা করতে হবে, তুমি নিউজ পড়ছো, তুমি ইম্পর্টেন্ট নয়, নিউজটা ইম্পর্টেন্ট। একবার একটা ক্ষেত্রে হয়েছিল, মনে আছে, মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলা। মোহনবাগান জিতেছিল, সে 1 গোলে কি 2 গোলে আমি বলতে পারবো না, এক্ষুনি মনে নেই। আমি ওই জিতেছিল, একটা মৃদু হাসি নাকি বা তৃপ্তি বা আনন্দ একটা নাকি আমার চাউনিতে প্রকাশ পেয়েছে। ঠিক পড়ে আসার পরে নিউজ এডিটর বললেন, কি দরকার ছিল প্রমাণ করা যে আপনি মোহনবাগানের সাপোর্টার? তাহলে ওটা এসে গেছে, কিছু করার নেই। মনকে তো ওভাবে কন্ট্রোল করা যায় না। আচ্ছা প্রণতিদি, সংবাদ পাঠ নিয়ে তো অনেক কথা হলো, কিন্তু আপনার তো শুধু সংবাদ পাঠ বা আবৃত্তি নয়, আরও অনেকগুলো দিক আছে আপনার, আর অনেকগুলো দিকে আপনার প্রতিভা আমরা দেখেছি। যেমন অভিনয় আছে, আপনি তো এখন একটা একক অভিনয় করছেন দুর্যোধনের স্ত্রী ভানুমতির। অসাধারণ, আমি নিজেও সেই অনুষ্ঠান দেখেছি এবং অসাধারণ লেগেছে। যেমন তার রূপসজ্জা, তেমনি আপনার অভিনয়, মানে গায়ে কাটা দেওয়ার মতো একেবারে। আর এছাড়া আপনি তো শ্রুতি নাটকও করেন, শেখানো, গল্প পাঠ। একটু ছোট্ট করে আমাদের একটু কোনো গল্প পাঠ করে যদি শোনান। হ্যাঁ, সময়টা তো কত, 2.5-3 মিনিট? তাহলে আমি এই বইটা বেশ কয়েক বছর আগে বইমেলায় বেরিয়েছিল। এটা বিভিন্ন অনেকের লেখা আমি এখানে একটা সংকলন করেছিলাম, মোনোলগস, একক বলা। আমি যা লেখা পড়ছি, বাই প্রফেশন তিনি একজন রিনাউন্ড ইএনটি স্পেশালিস্ট, ডাক্তার শান্তনু বন্দ্যোপাধ্যায়। দাগ। ডাক্তারবাবু পারুলকে চিনতে পারলেন। ও এসেছে আজ অনেক দিন পর। পারুল একটা নষ্ট মেয়ে, আগেও প্রায় আসতো এই ডাক্তারখানায় সিফিলিসে চিকিৎসা করাতে। কী হলো তোর? ডাক্তারবাবু প্রশ্ন করলেন। তোর রোগ তো সেরে গেছে। রোগ নয় ডাক্তারবাবু, এবার এসেছি অন্য কারণে। পারুল শুরু করলো, একটু দম নিয়ে বলল, ওই একজন বাবু সব জেনে শুনে বললেন আমায় বিয়ে করবেন। সেসব আর আমার শুনতে হবে কেন? ডাক্তারবাবু খ্যাঁক করে উঠলেন। আপনি না শুনলে হবে না ডাক্তারবাবু। পারুলের গলাটা কাঁদো কাঁদো করে বলল, বাবুটা বলেছেন বিয়ে করার আগে আমার ওই ঠোঁটের সাদা দাগটাকে মিটিয়ে ফেলতে। ও তো তোর পুরনো সিফিলিসের দাগ। জানি ডাক্তারবাবু, এই কথাটা আমি তাকে বলেছি। তিনি বলেছেন সংসারে ঢুকে ওসব দাগ দেখলে মনে ধাক্কা লাগবে, তো ওই পুরনো যত কথার কথা মনে পড়ে যাবে, কেচ্ছার কথা।
কিন্তু ওটা মেটাতে তো একটা অপারেশন লাগবে। তাই ধ্যান করে ডাক্তারবাবু পারুল রাজি হয়ে গেল। কদিন পরই অপারেশন করে ডাক্তারবাবু পারুলের ঠোঁটের দাগটাকে মিটিয়ে দিলেন। তারপর ফের একদিন পারুল এসে দাঁড়ালো যেন একটা কঙ্কাল। কে করলো তোর এমন দশা? ডাক্তারবাবু অবাক হলেন। বিয়ের পর মানুষটা ছেলে ছেলে করে খেপে উঠেছিল। পারুল ওর চোখ দুটোকে জলে ভাসিয়ে শুরু করলো। তাতেই বুঝি তোর শরীরটা এইভাবে ভেঙে। তোর এখন কটা ছেলে? জিজ্ঞেস করলেন ডাক্তারবাবু। ছেলে আর হলো কই, অপেক্ষা করে করে মানুষরা আমায় একদিন ধরে নিয়ে গেল এক ডাক্তারের কাছে। তিনি আমায় দেখে বললেন, এ তো দেখছি পুরনো ভিডি রোগী, এর আবার ছেলে হবে কি? কথাটা শুনে মানুষটা কেমন বিগড়ে গেল। লোকটা সংসার চেয়েছিল, সন্তান চেয়েছিল। পারুল টুকরে কেঁদে উঠল। তারপর আমি তাই একদিন লোকটাকে ছেড়ে পালিয়ে গেল। ভাবলাম ও বরং ফের একটা বিয়ে করো। এখন তাহলে তুই কোথায় আছিস? কোথায় আবার? রাস্তায়। শেষ কালটা আমাদের যেমন হয়। পারুল উত্তর দিল। তার মানে না খেয়ে খেয়ে তুই এমন হয়েছিস, পোড়া কাঠ। ঠিক আছে, মাঝে মাঝে আসবি। ডাক্তারবাবু পারুলের হাতে একটা ভিটামিনের শিশি গুঁজে দিয়ে বললেন, ফ্রি ওষুধ দেবো, নিয়ে যাবি। পারুল ডাক্তারবাবুকে পেন নাম করে চোখ মুছতে মুছতে বলল, আপনি আপনি আমার ঠোঁটের দাগ মিটিয়ে সংসার দিলেন, আর একজনের মুখের কথায় তা ঘুচে গেল একেবারে। তারপর সে বেরিয়ে গেল চেম্বার থেকে। পারুল জানতো না চরিত্রের দাগ পৌঁছে যায় জীবনের অনেকটা গভীরে। ওপর ওপর মুছে ফেলে তাকে মেটানো যায় না। অসাধারণ। প্রণতিদি, আপনার কাছ থেকে অনেক কথা শোনার ছিল, সময় তো অনেক কম, সব কথা শোনা হলো না। হয়তো আবার কোনোদিন সময় করে আমরা বসবো, আরও অনেক কিছু শুনবো, অনেক কিছু শিখবো আপনার কাছ থেকে, অনেক কিছু জানবো। অনেক অনেক ধন্যবাদ আমাদের এই গপ্পসপ্প কিছু গল্প কিছু। না, গপ্পসপ্পর কথা তো আমি শুনেছি। এই তুমি পডকাস্টটা করছো, আমার তরফ থেকে আন্তরিক শুভকামনা তোমার জন্য। অনেক অনেক ধন্যবাদ। আর ভবিষ্যতে যদি কখনো দরকার হয় আমি নিশ্চয়ই আসবো। আর আপনার আশীর্বাদ যেন আমাদের সঙ্গে। নিশ্চয়ই, অবশ্যই অবশ্যই। প্রণতিদি, এখানে আসার জন্য এবং গপ্পসপ্পকে আপনার জীবনের গপ্প শোনানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা আমাদের পরিবেশকে সবুজ করে তুলতে চাই, আপনার মতোই সবুজ হবে আমাদের পরিবেশ। খুব ভালো উপহার। প্রণতি মিত্র মুস্তাফি হিসেবে, যিনি সংবাদ পাঠিকা হিসেবে পরিচিত ছিলেন, এখন উনি প্রণতি ঠাকুর। অবশ্যই বুঝতে পারছেন যে উনি বিবাহের পর ওনার এই পদবি পরিবর্তন হয়েছিল। ওনার কাছ থেকে আমরা অনেক কিছু শুনলাম, জানলাম, বুঝলাম, শিখলাম। আরও অনেক কিছু জানা, শোনা, বোঝা এবং শেখার আছে। আশা করি আবার আরেকদিন ওনাকে পাবো আমাদের মধ্যে এবং ওনার কাছ থেকে আরও অনেক কিছু শিখব। আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ রইল যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজটা ফলো করবেন। আর আপনাদের মূল্যবান মতামত রেখে যাবেন কমেন্ট সেকশনে। ফিডব্যাক নিয়ে আমরা আমাদের কাজটাকে আরও ভালো করার চেষ্টা করব। নমস্কার।